আমরাও উদ্বিগ্ন বাকি সবার মতো। বাংলাদেশে যে মানবাধিকার পরিস্থিতি তার থেকে অনেক বেশি পরিস্থিতি খারাপ গাজায়, প্যালেস্টাইনে, আরাকানে, বিভিন্ন জায়গায় মুসলমানদের উপরে অনেক অত্যাচার হচ্ছে। সেখানে আমরা জাতিসংঘের মানবাধিকার কমিশনের ভূমিকা এখন দেখতে পাই না। কিন্তু বাংলাদেশের যে মানবাধিকার পরিস্থিতি উদ্ভব হয়েছে ফ্যাসিজমের সময়, ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়, যেভাবে বিগত সময়ে আমি একটা মানবাধিকার সংস্থা জরিপ মধ্যে বলতে পারি যে 2024 সালে ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত হওয়ার আগের সময়ে প্রায় 16 বছরের ফ্যাসিস্ট শাসনামলে 7,188 জন মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, শিকার হয়েছে। তার মধ্যে ভাগ যদি করতে চাই তাহলে শুধুমাত্র বোমার শিকার হয়েছে সেই পরিসংখ্যান অনুসারে ওই সময়ের মধ্যে 709 জন, এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে 2,693 জন। সেটা অন্যান্য মানবাধিকার সংগঠনগুলোর হিসাব মতো আরো বেশি, আমি কমটা বলব। তারপরে অন্যান্য ভাবে যারা নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, পুলিশ কাস্টডিতে হয়েছে, রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়েছে, সবগুলোর হিসাব মিলে এই 7,188 বলা যায়। কিন্তু এই হিসাবটাও এখন প্রকৃত হিসাব নয়, এটা ক্রমান্বয়ে বাড়ছে। কারণ শাপলা হত্যাকাণ্ডের যে হিসাব, সেই হিসাবটা এখানে নেই। সেই হিসাব এখনো পর্যন্ত প্রকৃতপক্ষে বের করা যায়নি। আমার ভাই মাহমুদ সাহেবের একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, আপনারা অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। আপনারা একটা শাপলা স্মারক পুস্তিকা প্রণয়ন করেছেন, খুঁজে পেতে ওখানে কতজন হয়েছে আমি জানি না, কতজন, 83 জন। কিন্তু সেই সংখ্যাটা তার অনেক বেশি। তখনকার সময় এমন একটা ভ্রমণ অবস্থা ছিল, হত্যাকাণ্ডের শিকার নিখোঁজ সন্তানের জন্য মা কথা বলতে পারে না, তার পিতা কথা বলতে পারে না। সাংবাদিকরা গেলে ভয়ে সেই শিকার তারা স্বীকার করেনি যে তার সন্তান বাড়িতে। এরকম পরিস্থিতিতে সেই পরিসংখ্যানটা ঠিক মতো রেজিস্টার করা যায় নাই, লিপিবদ্ধ করা যায়নি। আমি সেদিন অনুরোধ করেছিলাম আপনারা গণকবরস্থানগুলো যেখানে যেখানে হয়েছে, যেমন আমরা শুনেছি নারায়ণগঞ্জের একটা ফতুল্লাহ নামে বা অন্য একটা জায়গায় আছে গণকবরস্থানে যাদেরকে দাফন করা হয়েছে জোড়াইনে, সেখানে একটা কবর পোড়ার কাজ করে, দাফন করার কাজ করে একটা ছেলে, সে বোবা, মুখে বলতে পারে না, কিন্তু সেই ইশারায় নীতি বলেছে যে এখানে কালকে এতজন দাফন হয়েছে, এতজন দাফন হয়েছে। ঠিক শাপলা হত্যাকাণ্ডের পর দিন পরেই হবে। আমি সেই সময়ও কারাগারে ছিলাম, বেরিয়ে এসে এগুলো সঠিক তথ্য যারা যারা কালেকশন হচ্ছে তাদের সাথে কথা বলেছি, দেখেছি যে তারা কেউ সঠিক পরিসংখ্যান দিতে পারে না। একজন মানবাধিকার সংস্থার একটা সংগঠনের তিনি কর্ণধার, এই পরিসংখ্যান দেওয়ার কারণে তাকে 2 বছর জেল খাটতে হয়েছে, এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এগুলো এই হিসাবের বাইরে, 7,188 জনের বাইরে। এরপরেও কত হত্যাকাণ্ড হয়েছে, কত মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এবং 2024 গণঅভ্যুত্থানে 1,400 মানুষ নিহত হয়েছে, শহীদ হয়েছে বলে জাতিসংঘের রিপোর্ট এসছে, এবং 20,000-এরও বেশি বন্ধুত্ব বরণ করেছে, 500-র বেশি মানুষ ঝুঁকে অন্ধত্ব বরণ করেছে, 100-এর অন্ধত্ব এখনো পর্যন্ত পরিসংখ্যান নাই অনেক, যারা চিরস্থায়ীভাবে বন্ধুত্ব বরণ করেছে, বঙ্গ হাসপাতালের দৃশ্য দেখা যায় না। এগুলো এই সমস্ত হিউম্যান রাইটস ভায়োলেশন, সিভিয়ার হিউম্যান রাইটস ভায়োলেশন, অ্যাবিউজ অফ হিউম্যান রাইটস বাংলাদেশে যেভাবে হয়েছে, সেই প্রেক্ষিতে জাতিসংঘ মনে করেছে, সরকার মনে করেছে বাংলাদেশে একটা মানবাধিকার অফিস স্থাপন করার দরকার, এবং সেটা সরকার কোনো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া, বাংলাদেশের মানুষের সাথে কোনো সংলাপ ছাড়া, কোনো মতামত ছাড়া একটা এগ্রিমেন্ট করেছে, সেটা ন্যায়ানক হয়নি। এই ইন্টারিম গভর্নমেন্টের নীতিগত কোনো সিদ্ধান্ত নিয়ে আসলে মৌলিক কোনো অধিকার নেই। তারা এই সমস্ত যেগুলো মৌলিক সিদ্ধান্ত, বৃহৎ সিদ্ধান্ত, এটা নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক আলোচনা দরকার। এবং বাংলাদেশের সামাজিক পরিস্থিতি, আমাদের যে ধর্মীয় সংস্কৃতি, আমাদের সাংস্কৃতিক সংস্কৃতি এবং বন্ধন, এগুলো কি কি এলাও করে, কি কি জিনিস এলাও করে না, সেটা আমাদের বিবেচনা নিতে হবে। মানবাধিকারের সংজ্ঞার মধ্যে এখানে যদি বাস্তবায়ন করার জন্য এলজিবিটিকিউকে নিয়ে আসা হয়, সেটাকে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের ধর্মীয় কালচার মেনে নেবে, মানা সম্ভব নয়।